নমস্কার, অপটিমাম ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করছি রৈখিক প্রোগ্রাম বিধির সেকেন্ড ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে করেছিলাম রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যা দেয়া থাকলে গ্রাফিক্যাল মেথডে কীভাবে তাদের সমাধান করতে সেটা দেখেছিলাম, এবং সেক্ষেত্রে যে প্রবলেমগুলো আমরা করেছিলাম তার সবগুলোই ছিল বাউন্ডেড সলিউশন, অর্থাৎ যে ফিজিবল রিজিয়নটা পাওয়া যাচ্ছিল সে সমস্ত ফিজিবল রিজিয়নটা সীমাবদ্ধ অঞ্চল। কিন্তু আজ আমরা করব যদি সীমাবদ্ধ অঞ্চল না হয়, অর্থাৎ আনবাউন্ডেড ফিজিবল রিজিয়ন হয়, সেক্ষেত্রে তার সমাধান কিভাবে করতে হয় সেটাই দেখব। বিষয় শুরু করার আগে একটি কথা বলবো, তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব, কারণ তোমাদের সাবস্ক্রিপশন ক্লাসটিকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে অনুপ্রেরণা যোগায়। সমস্যা শুরু করার আগে দুটো থিওরেম সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করব। ধরা যাক আর হলো একটা রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যার কার্যকারী অঞ্চল এবং জেড ইকুয়াল টু এক্স প্লাস বিআই হলো একটি বিশ্বাত্মক অপেক্ষক, যেখানে এক্স ওয়াই হলো বাধাকষ্টি সিদ্ধান্তকারী চল। তবে জেড বিষয়াত্মক অপেক্ষকের প্রান্তীয় সমাধান বা প্রান্তীয় মান সর্বদা আর কার্যকারী অঞ্চলের প্রান্তবিন্দুতে অবস্থান করে। ধরা যাক এটা আমাদের একটা গ্রাফ, কোনো একটা অবজেক্টিভ ফাংশন বা রৈখিক প্রোগ্রাম বিধির অবজেক্টিভ ফাংশনের সলিউশন করতে গিয়ে আমরা এটা গ্রাফ এঁকেছি। এই গ্রাফের ক্ষেত্রে দেখা যাচ্ছে এর কার্যকরী অঞ্চল ফিজিবল রিজিয়ন এই অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলের প্রত্যেকটা বিন্দু কনস্ট্যান্ট বা বাধাগোষ্ঠীগুলোকে স্যাটিসফাই করে, সেই জন্য এটাকে একটা কার্যকারী অঞ্চল। এই অঞ্চলটাকে আমরা বলছি আর। এই থিওরেমে বলা আছে জেড বিষয়াত্মক অপেক্ষকের প্রান্তীয় সমাধান বা প্রান্তীয় মান সর্বদা আর কার্যকরী অঞ্চলের প্রান্তবিন্দুতে অবস্থান করে। তাহলে এই জেড যদি একটা বিষয়াত্মক অপেক্ষক হয়, জেড ইকুয়াল টু এক্স প্লাস বিওয়াই, এর প্রান্তীয় মান বা সর্বোচ্চ বা সর্বনিম্ন মান কোথায় থাকবে? এই কর্নার পয়েন্ট বা প্রান্ত বিন্দুগুলোতে থাকবে, কখনোই এর ভিতরে কোনো বিন্দুতে অবস্থান করবে না। সেকেন্ড থিওরেম, ধরা যাক আর হলো একটা রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যার সীমাবদ্ধ কার্যকরী অঞ্চল। এটা খুবই ইম্পর্টেন্ট, সীমাবদ্ধ কার্যকরী অঞ্চল, এবং জেড ইকুয়াল টু এক্স প্লাস বিওয়াই হলো বিষয়াত্মক অপেক্ষক, যেখানে এক্স ওয়াই হলো বাধাকষ্টি সিদ্ধান্তকারী গ্রহণকারী চল। তবে আর কার্যকারী অঞ্চলের জেডের চরম ও অবম উভয় মানই অবস্থান করে। অর্থাৎ এই যে কার্যকরী অঞ্চল, এই কার্যকরী অঞ্চলটা সীমাবদ্ধ হতে পারে, ক্লোজড হতে পারে, বা অসীমাবদ্ধ হতে পারে। আমরা এটাকে বলে থাকি বাউন্ডেড ফিজিবল রিজিয়ন এবং আনবাউন্ডেড ফিজিবল রিজিয়ন, অর্থাৎ সীমাবদ্ধ কার্যকরী অঞ্চল এবং অসীমাবদ্ধ কার্যকরী অঞ্চল। যদি এই কার্যকরী অঞ্চলটা সীমাবদ্ধ হয় তবে জেড অবজেক্টিভ ফাংশানের চরম মানও থাকবে এবং অবম মানও থাকবে, এবং সেগুলো এই কর্নার পয়েন্টে, দুটো পয়েন্টে বা কোনো একটা বিন্দুতে অবস্থান করবে। কিন্তু যদি এই কার্যকরী অঞ্চলটা অসীমাবদ্ধ হয় সেক্ষেত্রে কি ঘটবে? আমরা এখানে একটা গ্রাফ এঁকেছি, এখানে এই কার্যকরী ফিজিবল রিজিয়ন এইটা, এই কার্যকরী অঞ্চলটা সীমাবদ্ধ নয়, অসীমাবদ্ধ বা আনবাউন্ডেড। এক্ষেত্রে এর ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকতেও পারে জেড অবজেক্টিভ ফাংশন, যেটা এ এক্স প্লাস বিওয়াই, এই অবজেক্টিভ ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু থাকতেও পারে, নাও পারে, মিনিমাম ভ্যালু থাকতেও পারে, নাও পারে, আর যদি থাকে সেগুলো এই কর্নার পয়েন্টে অবস্থান করবে। সুতরাং কোনো একটা রৈখিক প্রোগ্রাম বিধির কার্যকরী অঞ্চল বা ফিজিবল রিজিয়ন যদি বাউন্ডেড না হয় তাহলে তার অপটিমাল সলিউশন বা প্রান্তীয় সমাধান থাকতেও পারে, নাও পারে। আর যদি ফিজিবল রিজিয়নটা বাউন্ডেড হয় তবে সেক্ষেত্রে এই অবজেক্টিভ ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু থাকবে এবং মিনিমাম ভ্যালু থাকবে, এবং সেটা এই কর্নার পয়েন্টে অবস্থান করবে। এবার চলে আসি আমাদের বইয়ের মূল এক্সারসাইজে। এই প্রবলেমগুলো কীভাবে সমাধান করতে হয় সেগুলো আমরা দেখব। এর আগের ভিডিওতে আমরা বেশ কিছু সমস্যার সমাধান করেছি, যেমন এই একের প্রবলেমটাই, ধরা যাক রৈখিক প্রোগ্রামের সমস্যাটা হলো জেড ইকুয়াল টু 2x প্লাস 3iকে চরম করো যখন বাধাগোষ্ঠী এটা দিয়ে আছে। এই প্রবলেমটা আমরা আগের ভিডিওতে করেছি। এরপরে সেকেন্ড প্রবলেম, উপরে রৈখিক প্রোগ্রাম বিধি, অর্থাৎ যে আগের যে একের প্রবলেমটা ছিল সেই রৈখিক প্রোগ্রামের সমস্যার প্রান্তিক সমাধান কত নির্ণয় করতে হবে এবং জেডের চরম মানও নির্ণয় করতে হবে। এখানে আগের দিনে যে প্রবলেমটা আমরা করেছিলাম সেই প্রবলেমটা এখানে আছে, জেড ইকুয়াল টু 2x প্লাস 3y, সেটা সলিউশন করে আমরা যেটা পেয়েছিলাম সেটা এখানে দেখানো হয়েছে, এবং সমাধান করার ফলে এর যে প্রান্তবিন্দুগুলো পাওয়া গিয়েছিল সেটা 0 0 1 0 এবং 0 3, 0 0 1 0 এবং 0 3, এগুলো ছিল রৈখিক প্রোগ্রাম বিধির প্রান্তবিন্দু সমূহ। এখন আমাদেরকে দুইয়ের প্রবলেমটা যেটা করতে হবে, এর প্রান্তিক সমাধান বার করতে হবে।
অর্থাৎ কোন বিন্দুতে অবজেক্টিভ ফাংশন জেড এর মান চরম হবে। তাহলে আমরা বিন্দুগুলোতে অবজেক্টিভ ফাংশনের মান বার করে দেখব। জেড অ্যাট দি পয়েন্ট 0 ইকুয়াল টু 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 0 ইকুয়াল টু 0। জেড অবজেক্টিভ ফাংশনের ভ্যালু অ্যাট দি পয়েন্ট 1, 0 ইকুয়াল টু 2 ইন্টু 1 প্লাস 3 ইন্টু 0 ইকুয়াল টু 2, এবং জেড অ্যাট দি পয়েন্ট 0, 3 ইকুয়াল টু 2 ইন্টু 0 প্লাস 3 ইন্টু 3 ইকুয়াল টু 9। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0, 2 এবং 9 এর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 9। সুতরাং এক্ষেত্রে সমাধান হবে 0, 3। দেয়ারফর নির্ণয় সমাধান x ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 3। সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু জেডের চরম মান হবে 9। এরপরে 3 প্রবলেম, রৈখিক প্রোগ্রাম বিধি কাকে বলে। আমরা পড়েছি রৈখিক প্রোগ্রাম বিধি কাকে বলে। রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা হলো একটা কাম্যায়ন সমস্যা বা অপটিমাইজেশন প্রবলেম, যেখানে একটা রৈখিক অপেক্ষক যা 2 বা ততোধিক চলের উপর নির্ভরশীল চরম বা অবম মান নির্ণয় করতে হয়, তাকে বলা হয় বিষয়াত্মক অপেক্ষক বা অবজেক্টিভ ফাংশন। সিদ্ধান্ত গ্রহণকারী চলগুলি অবশ্যই বাধাগোষ্ঠীকে সিদ্ধ করবে এবং বাধাগোষ্ঠীর প্রতিটি শর্ত একটা রৈখিক সমীকরণ বা অসমীকরণ হবে। 3 নম্বর, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণকারী চলের মান ধনাত্মক হবে, অর্থাৎ এক্স যে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। যেখানে আমরা যদি বলি একটা রৈখিক প্রোগ্রাম বিধির সাধারণ আকার কেমন হয়, রৈখিক প্রোগ্রাম বিধির সাধারণ আকার হয় জেড ইকুয়াল টু এ এক্স প্লাস বিওয়াই এর চরম বা অবম করতে হবে যখন বাধাগোষ্ঠী হয় এ 1x প্লাস b1y লেস দ্যান ইকুয়াল টু অর গ্রেটার দ্যান ইকুয়াল টু c1, এ 2x প্লাস b2y লেস দ্যান ইকুয়াল টু অর গ্রেটার দ্যান ইকুয়াল টু c2 এবং x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এক্ষেত্রে জেডকে বলা হচ্ছে অবজেক্টিভ ফাংশন বা বিষয়াত্মক অপেক্ষক এবং এক্স ওয়াই এই দুটো রাশিকে বলা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী চল, আর এই সমীকরণগুলিকে বলা হচ্ছে বাধাগোষ্ঠী বা শর্ত। এরপরে আছে রৈখিক প্রোগ্রাম বিধির দুটো সুবিধা বা অ্যাডভান্টেজ বিবৃত করো, এবং 5 প্রবলেমটা আছে একটা রৈখিক প্রোগ্রাম বিধির দুটো সীমাবদ্ধতা বা লিমিটেশন উল্লেখ করতে হবে। আমরা এখানে লিখেছি রৈখিক প্রোগ্রাম বিধির দুটি সুবিধা। 1 নম্বর, যে কোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক সমস্যায় লভ্য সীমিত সম্পদকে সঠিক পরিকল্পনার মাধ্যমে উপযোগী করে তোলা যায়। 2 নম্বর সুবিধা, সীমিত সম্পদ বা শ্রমের সদ্ব্যবহারের মাধ্যমে মুনাফাকে সর্বোচ্চ বা উৎপাদন ব্যয়কে সর্বনিম্ন করা যায়। এরপরে আছে রৈখিক প্রোগ্রাম বিধির দুটো সীমাবদ্ধতা বা লিমিটেশন। 1 নম্বর লিমিটেশন সীমাবদ্ধতা, দৈনন্দিন জীবনে অনেক সমস্যার ক্ষেত্রে বিষয়াত্মক অপেক্ষক বা বাধাগোষ্ঠীকে রৈখিক আকারে প্রকাশ করা যায় না। আমরা যে রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যাগুলিকে সমাধান করি, সেই দৈনন্দিন জীবনে আমাদের এমন অনেক সমস্যা আছে যেগুলো সেই বিষয়াত্মক অপেক্ষককে বা বাধাগোষ্ঠীগুলোকে রৈখিক আকারে প্রকাশ করা যায় না। 2 নম্বর, যে সমস্ত সমস্যার সিদ্ধান্ত গ্রহণকারী চলের সংখ্যা বা বাধাগোষ্ঠীর সংখ্যা অনেক বেশি হয়, সেক্ষেত্রে এই পদ্ধতির সমাধান প্রক্রিয়াটি বেশ জটিল এবং শ্রমযুক্ত হয়ে পড়ে। দেখা যায় যে বাধাগোষ্ঠীর সংখ্যা বা চলের সংখ্যা যদি অল্প হয়, সেক্ষেত্রে এই পদ্ধতি সমাধান করা সুবিধাজনক হয়, কিন্তু যখন বাধাগোষ্ঠীর সংখ্যা বা চলের সংখ্যা অনেক বেশি হয়ে পড়ে, তখন এই পদ্ধতিতে সমাধান করা বেশ জটিল হয়ে পড়ে এবং শ্রমযুক্ত হয়। এরপরে 6 এবং 7 প্রবলেমটা করবে। আমরা এখন 8 প্রবলেমটা কীভাবে করতে হয় দেখব। এখানে 8 প্রবলেমটা আমরা লিখেছি জেড ইকুয়াল টু 2x প্লাস 5yকে চরম করে যখন বাধাগোষ্ঠী 0 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 4, 0 লেস দ্যান ইকুয়াল টু y লেস দ্যান ইকুয়াল টু 3 এবং x প্লাস y লেস দ্যান ইকুয়াল টু 6। এখন সর্বপ্রথম আমাদের কী করতে হবে, এই অসমীকরণগুলোকে সমীকরণ আকারে লিখতে হবে। তাহলে ওপরের অসমীকরণগুলোর অনুরূপ সমীকরণ হয় x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 3 এবং x প্লাস y ইকুয়াল টু 6, বা x বাই 6 প্লাস y বাই 6 ইকুয়াল টু 1। এগুলোকে আমরা ছেদিতাংশ আকারে লিখলাম। এখন এই সমীকরণগুলোকে আমরা লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করব। উপরের 1, 2 এবং 3 নং সমীকরণ লেখচিত্র অঙ্কন করলে আমরা যেটা পাই, এটা x অক্ষ, এটা y অক্ষ, এর সাপেক্ষে x ইকুয়াল টু 4 এই লেখচিত্রটা y অক্ষের সঙ্গে সমান্তরাল একটা লেখচিত্র, y ইকুয়াল টু 3 এই লেখচিত্রটা 2 নম্বর সমীকরণ, এবং x প্লাস y ইকুয়াল টু 6 তার লেখচিত্র এইটা। তাহলে দেখা যায় যে এই সরলরেখাটা x অক্ষকে 4,0 বিন্দুতে ছেদ করে, y ইকুয়াল টু 3 সরলরেখাটা y অক্ষকে 0,3 বিন্দুতে ছেদ করে, এবং
এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এই সরলরেখাটা এক্স অক্ষকে যথাক্রমে 6,0 বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে 0,6 বিন্দুতে ছেদ করে। সেই সঙ্গে দেখা যায় এই সরলরেখাটা ওয়াই ইকুয়াল টু 3 সরলরেখাকে 3,3 বিন্দুতে ছেদ করে এবং ওয়াই এক্স ইকুয়াল টু 4 সরলরেখাকে এই সরলরেখাটা 4,2 বিন্দুতে ছেদ করে। এখন আমরা দেখব এর ফিজিবল রিজন বা কার্যকরী অঞ্চল কত। যে অসমীকরণ দেওয়া ছিল সেখানে আমরা 0,0 বিন্দুটা বসিয়ে দেখব। যেমন এক্স লেস দ্যান ইকুয়াল টু 4 ছিল, এই এক্স লেস দ্যান ইকুয়াল টু 4 আমরা যদি 0,0 বিন্দুটা বসাই, 0 লেস দ্যান ইকুয়াল টু 4 এটা স্যাটিসফাই করছে। যেহেতু এটা স্যাটিসফাই করছে তাহলে এই সরলরেখার যেদিকে মূল বিন্দু তাহলে এর সমাধান অঞ্চল হবে সেই দিকে, এর সমাধান অঞ্চল হয় এইদিকে। এবং ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 3 এখানে যদি আমরা এক্স ওয়াইয়ের মান 0,0 বসিয়ে তাহলে 0 লেস দ্যান ইকুয়াল টু 3 হয়, অর্থাৎ এটাও স্যাটিসফাই করছে। সুতরাং এর সমাধান অঞ্চল হয় এই সরলরেখার যেদিকে মূল বিন্দু আছে, এই সরলরেখাটার মূল বিন্দু আছে নিচের দিকে, সুতরাং এর সমাধান অঞ্চল হয় এইটা। আর একটা অসমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 6, এখানে আমরা এক্স ওয়াইয়ের মান যদি 0,0 বসিয়ে দেয়, 0 লেস দ্যান ইকুয়াল টু 6 এটাও স্যাটিসফাই করছে। সুতরাং এর সমাধান অঞ্চল হবে এই সরলরেখার যেদিকে মূল বিন্দু অর্থাৎ এই দিকটা। আরও আছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 অর্থাৎ ওয়াই অক্ষের ডান দিকটা, এবং ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এক্স অক্ষের অপর দিকটা। তাহলে আমাদের সমাধান অঞ্চল যেটা হলো সেইটা হচ্ছে, আমরা সেট করে দিই, এটাই হচ্ছে কার্যকরী অঞ্চল। এই কার্যকরী অঞ্চলের প্রান্তবিন্দুগুলো কি কি আছে? প্রান্তবিন্দুগুলো আছে 0,0, 4,0, 4,2, 3,3 এবং 0,3। এগুলো হচ্ছে কর্নার পয়েন্ট। যেহেতু এই কার্যকরী অঞ্চলটা সীমাবদ্ধ সুতরাং এর চরম মান আছে, এবং সেই চরম মান কত সেটা আমরা এই প্রান্তবিন্দুগুলোর মধ্যে কোনো একটা বিন্দুতে আছে, সেই বিন্দুগুলো বসিয়ে দেখব অবজেক্টিভ ফাংশনের মান কত হয়। সুতরাং চিত্রের ও এ বি সি ডি ও এ বি সি ডি ও এই সীমাবদ্ধ অঞ্চলটি হলো এর কার্যকরী অঞ্চল। তাহলে এর কার্যকরী অঞ্চলের সমাধান কত হবে আমরা সেটা এখন দেখব। জেড অ্যাট দি পয়েন্ট 0,0 বিন্দুতে জেডের মান 2 × 0 + 5 × 0 = 0। জেড অ্যাট দি পয়েন্ট 4,0 তাহলে 2 × 4 + 5 × 0 = 8। জেড অ্যাট দি পয়েন্ট 4,2 = 2 × 4 + 5 × 2 = 18। জেড অ্যাট দি পয়েন্ট 3,3 = 2 × 3 + 5 × 3 = 21। আরও একটা আছে জেড অ্যাট দি পয়েন্ট 0,3 = 2 × 0 + 5 × 3 = 15। সুতরাং দেখা যাচ্ছে এর চরম মান কত? সর্বোচ্চ মান হচ্ছে 21। সুতরাং এর ম্যাক্সিমাম ভ্যালু হবে 21 এবং সমাধানটা কত হবে? 3,3 অর্থাৎ x এর মান 3, y এর মান 3। Therefore নির্ণয় সমাধান ম্যাক্স জেড বা জেডের চরম মান 21 যখন x = 3, y = 3। এতক্ষণ আমরা করেছি কার্যকরী অঞ্চল সীমাবদ্ধ হলে তার সমাধান কীভাবে করতে হয়, সেগুলো খুবই সহজ। এখন আমরা দেখব কার্যকরী অঞ্চল যখন সীমাবদ্ধ না হবে অর্থাৎ আনবাউন্ডেড হবে সেক্ষেত্রে তার সমাধান কিভাবে করা যেতে পারে। যেমন 7-এর প্রবলেম দুটো সেরকমই দুটো প্রবলেম যেখানে কার্যকরী অঞ্চল সীমাবদ্ধ হবে না। আমরা 1-এর প্রবলেমটা সমাধান করার চেষ্টা করি। z = 5x + 7y কে অবম করে যখন বাধাগোষ্ঠী 3x + 2y > 12, 2x + 3y > 13 এবং x > 0, y > 0। এখানে 7-এর প্রবলেমটা আছে। সর্বপ্রথম আমরা কি করব, এই অসমীকরণগুলো সমীকরণ আকার লিখব। তাহলে প্রদত্ত অসমীকরণগুলোর অনুরূপ সমীকরণ হয় 3x + 2y = 12। তারপর এটাকে আমরা ছিদাংশ আকারে লিখব, 12 দিয়ে ভাগ করে দিই তাহলে হয় x/4 + y/6 = 1। এবং এই অসমীকরণের অনুরূপ সমীকরণ হয় 2x + 3y = 13, বা এটাকে ছিদাংশ আকারে লিখলে আমরা পাই x/13/2 + y/13/3 = 1। সুতরাং এখানে x অক্ষের ছিদাংশ 4 একক, y অক্ষের ছিদাংশ 6 একক, এবং এক্ষেত্রে x অক্ষের ছিদাংশ 13/2 একক এবং y অক্ষের ছিদাংশ 13/3 একক। এটাকে আমরা লেখচিত্র আঁকবো। লেখচিত্র এঁকে দেখে কি হয়। 1 এবং 2 এই 2 নং সরলরেখার লেখচিত্র অঙ্কন করে আমরা 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখার লেখচিত্র অঙ্কন করে আমরা পাই এটা হচ্ছে 1 নম্বর সরলরেখার সমীকরণ,
লেখচিত্র, এবং এটা হচ্ছে 2 নম্বর সরলরেখার লেখচিত্র। এই দুটো সরলরেখা দেখা যাচ্ছে এক্স অক্ষে 4,0 বিন্দুতে ছেদ করেছে, এটা 0,6 বিন্দুতে, এবং এটা 13/2,0, এটা 0,13/3 বিন্দুতে, এবং এরা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করছে সেটা আমরা 1 নম্বর আর 2 নম্বর যদি সমাধান করে পাই x = 2 হবে, যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দেওয়া আছে সেটা আমরা সমাধান করলে পাবো x = 2 এবং y = 3, অর্থাৎ b বিন্দুর স্থানাঙ্ক 2,3। এখন আমরা দেখব এর সমাধান অঞ্চল কোনটা। সুতরাং এখন প্রদত্ত অসমীকরণে 0, 0 বিন্দু বসিয়ে সমাধান অঞ্চল আমরা কিভাবে পাবো? যে অসমীকরণ দেওয়া ছিল 3x + 2y > 0, তাহলে 3 × 0 + 2 × 0 > 12, অর্থাৎ 0 > 12, এটাকে স্যাটিসফাই করছে না, 0 কখনো 12 থেকে বড় হয় না। সুতরাং এর সমাধান অঞ্চল হবে মূল বিন্দুর বিপরীত দিকে। এই 1 নং সরলরেখার যেদিকে মূল বিন্দু আছে তার উল্টো দিক হবে সমাধান অঞ্চল, তাহলে এই সরলরেখার হবে ডান দিকে সমাধান অঞ্চল। একইভাবে আরও একটা ছিল 2x + 3y > 13, সেখানেও আমরা 0, 0 বিন্দু বসাবো, 2 × 0 + 3 × 0 > 13, এটাকেও স্যাটিসফাই করছে না, এটাও স্যাটিসফাই করেনি, এটাও স্যাটিসফাই করছে না। সুতরাং এক্ষেত্রেও সমাধান অঞ্চল হবে এই সরলরেখা যেদিকে মূল বিন্দু আছে তার উল্টো দিকে। এটা 2 নম্বর সরলরেখা, এই 2 নম্বর সরলরেখার মূল বিন্দু আছে এদিকে, সুতরাং এর সমাধান অঞ্চল হবে এদিকে। আরও আছে x > 0, মানে এই y অক্ষের ডান দিক, এবং y > 0, সুতরাং এই x অক্ষের বিপরীত দিক। তাহলে এর যে সমাধান অঞ্চল হয় সেই সমাধান অঞ্চলটা আমরা চিহ্নিত করলে দেখা যায় এর সমাধান অঞ্চল হয় এইটা। এই অঞ্চলটা হবে এর সমাধান অঞ্চল। স্পষ্টই আমরা দেখতে পাচ্ছি এই সমাধান অঞ্চলটি অসীমাবদ্ধ, এই সমাধান অঞ্চলটা সীমাবদ্ধ নয়। আমরা সেই কথাটাই এখানে লিখেছি, x a b c y অসীমাবদ্ধ অঞ্চলটি সমাধান সিদ্ধ বা কার্যকারী অঞ্চল। x a b c y এই অসীমাবদ্ধ অঞ্চলটাই হবে এর কার্যকারী অঞ্চল। যেহেতু অঞ্চলটা অসীমাবদ্ধ এসেছে কার্যকারী অঞ্চলটা, সুতরাং এই ক্ষেত্রে আমরা কি করে এর সমাধান নির্ণয় করতে হয় এখন সেটাই দেখব। এখানে অবজেক্টিভ ফাংশন জেডের মানকে অবঙ্গ করতে হবে, তাহলে সবার আগে আমরা দেখব এই প্রান্ত বিন্দুগুলোতে জেডের মান কত হচ্ছে। আমরা জেড অ্যাট দি পয়েন্ট 13/2,0 এই বিন্দুতে এর মান হবে 32.5, জেড অ্যাট দি পয়েন্ট 2,3 এর মান হবে 31, এবং জেড অ্যাট দি পয়েন্ট 0,6 এই বিন্দুতে মান হলো 42। যেহেতু জেডের অবমান বার করতে হবে এবং দেখা যাচ্ছে এই তিনটে বিন্দুর মধ্যে অবমান হচ্ছে 2,3 বিন্দুতে, তাহলে এটাই কি এর সমাধান হবে সেটা আমরা এখনই বলতে পারছি না। সেটার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, যে অবজেক্টিভ ফাংশন দেয়া আছে 5x + 7y লেস দ্যান এই যে অবমানটা বার হয়েছে 31, এই অসমীকরণটাকে আমাদেরকে সমাধান অঞ্চল নির্ণয় করতে হবে। এই অসমীকরণের লেখচিত্র এঁকে যদি আমাদের সমাধান অঞ্চল আগের ফিজিবল রিজন বা কার্যকরী অঞ্চলের সঙ্গে কমন পয়েন্ট থাকে তাহলে আমরা বলবো যে এটা কোনো সমাধান নয়, এর মিনিমাম ভ্যালু নয়। কিন্তু যদি দেখা যায় এই বিন্দু কোনো কার্যকরী অঞ্চলের সঙ্গে আগের কার্যকরী অঞ্চলের সঙ্গে এই অসমীকরণের কোনো কমন পয়েন্ট না থাকে তাহলে আমরা বলবো এটাই তার অবমান। তাহলে সবার আগে আমরা যেটা করব 5x + 7y লেস দ্যান 31 এই অসমীকরণের লেখচিত্র আঁকবো। এই অসমীকরণের লেখচিত্র আঁকতে গিয়ে আমরা যেটাকে ছেদিতাংশ আকারে লিখব, তাহলে 5x বা x/31/5 প্লাস y/31/7 = 1, এই সরলরেখাটা আমরা আঁকবো। এখানে আমরা লাল কালি দিয়ে এই যে সরলরেখাটা এঁকেছি সেটা 5x + 7y = 31 এই সরলরেখার লেখচিত্র, এবং 5x + 7y লেস দ্যান 31 এই অসমীকরণের সমাধান অঞ্চল হয় এই সরলরেখার বাঁ দিকে, অর্থাৎ মূল বিন্দুর দিকে। তো আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি এই সরলরেখার সমাধান অঞ্চল এবং এই কার্যকারী অঞ্চল এদের মধ্যে কোনো কমন পয়েন্ট নেই। যেহেতু এর মধ্যে কোনো কমন পয়েন্ট নেই, একটাই মাত্র কমন পয়েন্ট আছে, তাই এর একটা সমাধান আছে এবং এই বিন্দুটাই হবে নির্ণয় সমাধান। এই বিন্দুতেই হবে ওই অপেক্ষকের ওই সমস্যার সর্বনিম্ন মান। সুতরাং 3 নং সরলরেখার লেখচিত্র অঙ্কন করে আমরা পাই কার্যকরী অঞ্চল ফিজিবল রিজিয়ন এবং এই অসমীকরণের 2,3 বিন্দু ছাড়া অপর কোনো সাধারণ বিন্দু নেই। তাই প্রদত্ত রৈখিক প্রকৃতির সমস্যার সমাধান আছে এবং নির্ণয় সমাধান হবে min z = 31
যখন x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 3, মিনিমাম ভ্যালু হবে 31। এরপর আমরা করব দীর্ঘ উত্তরধর্মী 5-এর প্রবলেমটা। লেখচিত্রের সাহায্যে দেখো যে নিচে রৈখিক প্রোগ্রামিং সমস্যা একটা অসীমাবদ্ধ সমাধান আছে, আনবাউন্ডেড সলিউশন আছে। z ইকুয়াল টু 3x প্লাস 4y কে চরম করো নিচে শর্তাবলীর সাপেক্ষে -2x প্লাস 3y লেস দ্যান ইকুয়াল টু 9, x মাইনাস 5y গ্রেটার দ্যান ইকুয়াল টু -20 এবং x গ্রেটার দ্যান ইকুয়াল টু y 0, y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আমরা প্রথমেই কি করব, আমরা প্রথমেই এই প্রবলেমটাকে অসমীকরণগুলোকে সমীকরণ আকারে লিখব। তাহলে উপরোক্ত অপসমীকরণগুলোর অনুরূপ সমীকরণ হয় -2x প্লাস 3y ইকুয়াল টু 9 এবং এটাকে ছিদাংশ আকারে লিখলে হয় x বাই -9/2 প্লাস y বাই 3 ইকুয়াল টু 1 এবং এই অসমীকরণের সমীকরণ আকার হয় x মাইনাস 5y ইকুয়াল টু -20 বা ছিদাংশ আকারে লিখলে এটা হয় x বাই -20 প্লাস y বাই 4 ইকুয়াল টু 1। এখন এই দুটো সমীকরণের লেখচিত্র অঙ্কন করো, সেটা দেখা যায় কি হয়। 1 ও 2 নং সরলরেখা লেখচিত্র অঙ্কন করে কার্যকরী অঞ্চল নিচে দেখানো হলো। আমরা এখানে ছবি এঁকেছি। এর প্রতি একক ঘরকে আমরা 5 একক করে নিয়েছি এবং এই যে লেখচিত্র অঙ্কন করেছি তার এটা হচ্ছে 1 নম্বর সরলরেখা লেখচিত্র। এটা -9/2 এবং 3, এটা এই সরলরেখা হয় 1 নম্বর এবং এটা হয় -20, -20,0 এবং 0,4, এটা হয় লেখচিত্র। এখন এর কার্যকরী অঞ্চল কি সেটা দেখব। এখানে দেখা যাচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখা একটা বিন্দুতে ছেদ করেছে। এই বি বিন্দু স্থানাঙ্ক আমরা নির্ণয় করার জন্য 1 এবং 2 নং সরলরেখা আমাদেরকে সমাধান করতে হবে। 1 এবং 2 নং সমাধান করে আমরা পাই এই বি বিন্দু স্থানাঙ্ক হবে 15/7, 31/7। তাহলে এর যে কার্যকরী অঞ্চল হবে কি হবে আমরা দেখব। আমরা 1 নম্বর অসমীকরণ যেটা ছিল -2x প্লাস 3y লেস দ্যান ইকুয়াল টু 9, এখানে যদি 0 0 বিন্দুটি বসাই তাহলে -2 × 0 প্লাস 3 × 0 লেস দ্যান ইকুয়াল টু 9 ইমপ্লাইজ 0 লেস দ্যান ইকুয়াল টু 9, এটা স্যাটিসফাই করছে। সুতরাং 1 নম্বর সরলরেখার যেদিকে মূল বিন্দু আছে সেটা হবে তার সমাধান অঞ্চল। এটা 1 নম্বর সরলরেখার মূল বিন্দু আছে এইদিকে, তাহলে এর সমাধান অঞ্চল হবে এইদিকে। এবং 2 নম্বর অসমীকরণে যেটা ছিল x মাইনাস 5y গ্রেটার দ্যান ইকুয়াল টু -20, এখানেও আমরা যদি 0 0 বিন্দুটা বসে তাহলে 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু -20, এটাও স্যাটিসফাই করছে। সুতরাং এর 2 নম্বর সরলরেখার যেদিকে মূল বিন্দু আছে সেই দিকেই হবে তার সমাধান অঞ্চল। এই সরলরেখার এইদিকে মূল বিন্দু, সুতরাং এর সমাধান অঞ্চল হবে এইদিকে। আরও আছে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে y অক্ষের ডান দিকে সমাধান অঞ্চল হবে এবং y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 x অক্ষের উপরের দিকে সমাধান অঞ্চল হবে। তাহলে এর সমাধান অঞ্চল যেটা হয় সেটা হলো এই অঞ্চলটা হবে সমাধান অঞ্চল। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই সমাধান অঞ্চলটা সীমাবদ্ধ নয়, অসীমাবদ্ধ অঞ্চল এবং যার প্রান্তবিন্দু আছে 0 0 আছে, 0,3 আছে এবং 15/7, 31/7, এই তিনটে প্রান্তবিন্দু আছে। আমরা দেখব এখন এই বিন্দুতে, এই প্রান্তবিন্দুগুলোতে অপেক্ষকের মানটা কত হচ্ছে। সুতরাং z at the point 0 0 ইকুয়াল টু এর মান 0 হয় এবং z at the point 0,3 এর অপেক্ষকের মানটা 12 হয় এবং z at the point 15/7, 31/7 ইকুয়াল টু 169/7 বা 24 and 1/7। যেহেতু এই অপেক্ষকের চরম মান বার করতে হবে তাহলে এই তিনটি মানের মধ্যে চরম মান এইটা, কিন্তু যেহেতু কার্যকরী অঞ্চলটা অসীমাবদ্ধ তাই এই মানটাই সর্বোচ্চ মান কিনা সেটা আমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে। তার জন্য আমাদের কী করতে হবে, জেড অবজেক্টিভ ফাংশন জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু 169/7 এই অসমীকরণের লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে যেহেতু জেডের মান চরম করতে হবে এবং কার্যকরী অঞ্চল অসীমাবদ্ধ তাই জেড ইকুয়াল টু অর্থাৎ 3x প্লাস 4 গ্রেটার দ্যান 169/7 এই লেখচিত্র অঙ্কন করে আমরা পাই। এই লেখচিত্র অঙ্কন করলে আমরা এই লেখচিত্রটি পাবো, অর্থাৎ 3x প্লাস 4y গ্রেটার দ্যান 169/7 এই অসমীকরণের লেখচিত্র এইটা। দেখা যাচ্ছে এই লেখচিত্রের সমাধান অঞ্চল কোনটা হবে, যদি আমরা এখানে 0 0 বিন্দুটা বসিয়ে দিই 0 গ্রেটার দ্যান 169/7, এটা স্যাটিসফাই করছে না। সুতরাং এর সমাধান অঞ্চল হবে যে দিকে মূল বিন্দু আছে তার উল্টো দিকে, তাহলে এর হবে এইটা সমাধান অঞ্চল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অসমীকরণটা এবং কার্যকারী অঞ্চল এর মধ্যে স্যাটিসফাই করছে এমন অসংখ্য বিন্দু রয়েছে।
সুতরাং ওই বিন্দুটাই অর্থাৎ এই বি বিন্দুটাই এর যে মানটা পাওয়া যাবে সেটা তার চরম মান নয়। এক্ষেত্রে যত ডান দিকে যাওয়া যাবে অপেক্ষকের মানটা তত বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ এর মানটা সীমাবদ্ধ হবে না, চরম মানটা অসীমাবদ্ধ হবে। সুতরাং আমরা বলতে পারি x/169/21 প্লাস y/169/28 গ্রেটার দ্যান 1 অসমীকরণের সমাধান অঞ্চল এবং কার্যকরী অঞ্চলের মধ্যে সাধারণ অঞ্চল আছে, কমন একটা অঞ্চল আছে, যে অঞ্চলটা উভয়কে স্যাটিসফাই করছে। তাই 24 and 1/7 এটা প্রদত্ত বিষয়াত্মক অপেক্ষকের চরম মান নয়। এক্ষেত্রে চরম মান কী হবে? অসীমাবদ্ধ হবে। এক্স এবং ওয়াইয়ের মান যত বৃদ্ধি পেতে থাকবে চরম মানটাও তত বৃদ্ধি পেতে থাকবে, অর্থাৎ প্রদত্ত রৈখিক প্রোগ্রামবিধির সমস্যা একটা অসীমাবদ্ধ সমাধান আছে। এরপর আমরা করব দীর্ঘ উত্তরধর্মী 7-এর প্রবলেমটা। লেখচিত্রের সাহায্যে নিচে রৈখিক প্রোগ্রামবিধির সমস্যাটি সমাধান করো এবং দেখাও যে সমস্যাটির অসংখ্য প্রান্তিক সমাধান আছে। অসংখ্য প্রান্তিক সমাধান আছে। জেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াইকে অবম করো যখন বাধাগোষ্ঠী এটা দেওয়া আছে, যেখানে বিষয়াত্মক অপেক্ষকের জেডের অবমান নির্ণয় করতে হবে যদি থাকে। সেই একইভাবে আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেম অসমীকরণগুলো সমীকরণ আকারে লিখব। তাহলে এই উক্ত অসমীকরণগুলোর অনুরূপ সমীকরণ হয় 5x প্লাস 9y ইকুয়াল টু 45। এটাকে আমরা ছিদাংশ আকারে লিখে পাই x/9 প্লাস y/5 ইকুয়াল টু 1, এবং এই অসমীকরণের সমীকরণ হয় x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 বা x/2 প্লাস y/2 ইকুয়াল টু 1 এবং x ইকুয়াল টু 4। এই তিনটে সরলরেখা লেখচিত্র অঙ্কন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x/9 প্লাস y/5 ইকুয়াল টু 1। এই সরলরেখার লেখচিত্র হচ্ছে এইটা 1 নম্বর সরলরেখার লেখচিত্র। 2 নম্বর x/2 প্লাস y/2 ইকুয়াল টু 1, এটা 2 নম্বর সরলরেখার লেখচিত্র, এবং x ইকুয়াল টু 4, এটা 3 নম্বর সরলরেখার লেখচিত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর এবং 3 নম্বর এই দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করেছে। সুতরাং এই ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হলে আমাদের 1 এবং 3 নম্বর সমীকরণ সমাধান করতে এবং 3 সমাধান করলে পাই আমরা x ইকুয়াল টু 4 এবং y ইকুয়াল টু 25/9। সুতরাং সি বিন্দু স্থানাঙ্ক হবে 4,25/9। এখন আমরা দেখব এই অসমীকরণগুলোর লেখচিত্র সমাধান অঞ্চল কি হয়। 1 নম্বর সমীকরণ ছিল 5x প্লাস 9y লেস দ্যান ইকুয়াল টু 45। এখানে আমরা যদি 0 0 বিন্দুটা বসাই তাহলে 0 লেস দ্যান ইকুয়াল টু 45 এটাকে স্যাটিসফাই করছে। সুতরাং এই যে 1 নম্বর সরলরেখা এর সমাধান অঞ্চল হবে মূল বিন্দুর দিকে। 2 নম্বর অসমীকরণ ছিল x প্লাস ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বা 0 0 বিন্দু বসালে 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, এটা স্যাটিসফাই করছে না, 0 কখনো গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 হয় না। সুতরাং আমাদের এই সরলরেখার সমাধান অঞ্চল হবে মূল বিন্দুর বিপরীত দিকে, অর্থাৎ এই দিকে। আরও একটা আছে x লেস দ্যান ইকুয়াল টু 4। এখানেও যদি আমরা 0 0 বিন্দুতে বসি তাই 0 0 0 লেস দ্যান ইকুয়াল টু 4 এটা স্যাটিসফাই করছে। সুতরাং এর সমাধান অঞ্চল হবে মূল বিন্দুর দিকে। তাহলে এই যে সরলরেখার সমাধান অঞ্চল হবে এদিকে। এবং আরও আছে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মানে y অক্ষের ডান দিক, এবং y গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 x অক্ষের ওপরের দিক। তাহলে এর সমাধান অঞ্চল হলো এই সীমাবদ্ধ অঞ্চলটা হলো সমাধান অঞ্চল। এই অঞ্চলের প্রত্যেকটা বিন্দু সমস্ত শর্তগুলোকে স্যাটিসফাই করছে। সুতরাং এর সমাধান অঞ্চল হবে এ বি সি ডি ই এ। এই বদ্ধ অঞ্চলটা হবে সমাধান সিদ্ধ অঞ্চল। এখন আমরা দেখব এই প্রান্ত বিন্দুগুলিতে অবজেক্টিভ ফাংশনের মান কত হয়। আমরা পাই z at the point 2, 0 equal to 2x plus y অর্থাৎ 2 plus 0 equal to 2, z at the point 4, 0 equal to 4, z at the point 4, 25/9 equal to 61/9 এবং z at the point 0, 5 equal to 5, z at the point 0, 2 equal to 2। এবং যেহেতু z এর অবমান নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মানগুলোর মধ্যে সব থেকে ছোট হচ্ছে 2। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো বিন্দুতে অবজেক্টিভ ফাংশনের মান অবম এসেছে, অর্থাৎ 2, 0 এই বিন্দুটা এবং 0, 2 এই বিন্দুটা। যেহেতু দুটো বিন্দুতে অবজেক্টিভ ফাংশনের মান অবম এসেছে সুতরাং ওই দুই বিন্দু সংযোগকারী রেখাংশের ওপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুতেই অবম মানটা 2ই আসবে, অর্থাৎ এক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। আমরা যদি ছবিতে সমাধানটি দেখার চেষ্টা করি তাহলে এই বিন্দু 2, 0 এই বিন্দুতে অবজেক্টিভ ফাংশনের মান সর্বনিম্ন হচ্ছে 2 হচ্ছে, আবার 0, 2 এই বিন্দুতেই অবজেক্টিভ ফাংশনের মান 2 হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে সর্বনিম্ন। সুতরাং এই বিন্দু এবং এই বিন্দু এদের সংযোগ করে এই যে রেখাংশ এদের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুতেই এই অবজেক্টিভ ফাংশনের মান 2 হবে, এবং এই বিন্দুগুলো প্রত্যেকটা এই কার্যকারী অঞ্চলের প্রান্তে অবস্থিত। সুতরাং এক্ষেত্রে অসংখ্য বিন্দু থাকায় প্রত্যেকটা বিন্দুতেই অবম মান পাওয়া যাচ্ছে এবং সেগুলোই হচ্ছে তার সমাধান। তাই এই প্রদত্ত সমস্যাটির একটা
অসংখ্য প্রান্তিক মান আছে বা প্রান্তিক সমাধান আছে। এক্ষেত্রে দেখা যায় যে যেটা সর্বনিম্ন মান 2 এবং তার দুটো প্রান্ত বিন্দুতে অবস্থান করছে, একটা হচ্ছে 2,0 এবং 0,2 হয়। সুতরাং ওই দুই বিন্দুর সংযোগকারী রেখাংশ যার প্রত্যেকটা বিন্দু কার্যকরী অঞ্চলের প্রান্তে অবস্থান করে একটা সমাধান। তাই প্রদত্ত সমস্যাটির অসংখ্য প্রান্তিক সমাধান আছে এবং নির্ণেয় অবম মান হবে 2। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। রৈখিক প্রোগ্রামবিধির সমস্যা গাণিতিক আকার দেয়া থাকলে তা কীভাবে সমাধান করতে হয় তা আমরা গত দুটো ক্লাসে, আজকে এবং আগের ক্লাসে শিখেছি। এর পরবর্তী ক্লাসে আমরা শিখব যদি গাণিতিক আকার না দেওয়া থাকে, এরকম বাস্তবিক সমস্যা যদি দেওয়া থাকে, তাহলে সেগুলোকে কীভাবে গাণিতিক আকারে প্রকাশ করা যায় এবং তার সমাধান করা হয় সেটা আমরা পরের ক্লাসে জানব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো।